খুব তো আমাকে বিয়ে করার শখ হয়েছিল তোর, তাই না? যার জন্য করলাম চুরি সেই বলে চোর। এতে কি বলতে চাচ্ছিস সরাসরি বল। আপনার মা বাবার মান সম্মান বাঁচালাম, আর আপনি আমাকে আবোল তাবোল বলছেন। তোকে কে বলেছিল আমার মা বাবার মান সম্মান বাঁচাতে? তুই কিভাবে পারলি তোর আন্টিকে বিয়ে করতে? আমি তোর সম্পর্কে আন্টি হই, আর আমি তোর বয়সেও অনেক বড়। আপনি তো আর আমার আপন আন্টি না, তাই না? আর বয়সে বড় হলেই বা কি হয়? আমার তো কোনো সমস্যা নেই। আমি তো এক ঢিলে দুই পাখি মেরেছি। এই তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি এখনো বুঝতে পারেননি আমি যে আপনাকে কতটা পছন্দ করি। তুই কি পাগল হয়ে গিয়েছিস? আমি তোর আন্টি হই, তুই আমাকে কিভাবে পছন্দ করতে পারিস? তুই কিভাবে পারলি আমাকে বিয়ে করতে? ভালোবাসি তাই পেরেছি। যখন আপনার বিয়ের বরযাত্রা আসেনি, তখনই আমি আপনার মা বাবার কাছে আকুতি বিনতি করে আপনার হাত চেয়ে নিয়েছি। আমি নিজেও জানতাম না যে আজ আমার বিয়ে। আমি নিজেই অবাক। তবে আমি আজ অনেক খুশি, কারণ আমি যাকে পছন্দ করি আমি তাকেই পেয়েছি। আগে কখনো আমি আপনাকে বলিনি যে আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আজ আমি মন খুলে বলতে চাই। তোর জন্য আমার জীবনটাই ধ্বংস হয়ে গেল। তুই আজ মহা খুশি হলেও আমি আজ বিন্দু পরিমাণ খুশি না। আমি আমার বয়সের ছোট ছেলেকে কখনোই বিয়ে করতে চাইনি। আর তুই আমার ভাতিজা, আমি তোর সাথে কিভাবে সংসার করব? আমি তো আর আপনার আপন ভাতিজা না যে সংসার করা যাবে না। আপনি আমার প্রতিবেশী আন্টি হন, তাতে কি? এখন তো আপনি আমার বউ। এ চুপ কর। তোর কি শরম লজ্জা নেই নাকি? না, আমার কোনো লজ্জা শরম নেই, কিন্তু আজ আমি অনেক খুশি। তুই কিভাবে যেন আমাকে আজ বিয়ে করেই ছাড়লি। তোর মাকে আমি আপামনি বলতাম, এখন কি তাকে আমি শাশুড়ি বলবো? না, শাশুড়ি বলবেন কেন? আমার মতো মা বলে ডাকবেন। বুঝলাম না, তোর বিন্দু মাত্র লজ্জা নেই? যা আমার রুম থেকে। আমার রুম থেকে আমাকেই তাড়িয়ে দিচ্ছেন? আমার তো আর যাওয়ার জায়গা নেই, তাই এখানে তাড়িয়ে দিচ্ছি। তোর চেহারা আমার একটুও দেখতে ইচ্ছে করছে না, দেখলেই রাগ হচ্ছে। তাহলে রাগ কখন কমবে? তোর কি মাথায় সমস্যা? আমি কি জানি রাগ কখন কমবে নাকি কখন বাড়বে? এত কথা কেন বলস? যা আমার সামনে থেকে সর। আচ্ছা, তাহলে আমি ফ্রেশ হতে যাচ্ছি। এতক্ষণে বোধ হয় রাগটা কমে যাবে। তুই জাহান নামে যা, তাও আমার চোখের সামনে থেকে সর। কেয়ার রাগ দেখে মোনাজ সেখান থেকে সরে গেল ফ্রেশ হতে। মোনাজের পাড়া প্রতিবেশী আন্টি কেয়া। মোনাজের চেয়ে কেয়া বয়সে 5 বছরের বড়। মোনাজের সাথে কেয়াদের বাসায় বেশ ভালো সম্পর্ক। বেশিরভাগ সময় কেয়া মোনাজদের বাসায় থাকতো। মোনাজের ছোট বোন মিমি কেয়াকে আন্টির মতো না, নিজের বড় বোনের মতো দেখতো। আর মোনাজ সেই ছোটবেলা থেকে কেয়াকে ভালোবাসে, কিন্তু কেয়াকে নিজের মনে কথা সে কখনো বলতে পারেনি। প্রতিবার মোনাজ কেয়াকে নিয়ে স্বপ্ন দেখতো কেয়াকে নিজের করে পাওয়ার জন্য। সে অনেক দোয়া করতো, তবে নিজের মনে কথা সে কখনো কেয়াকে জানায়নি। জানাবে ভাবতে ভাবতে হুট করে কেয়ার বিয়ে ঠিক হয়ে যায়। আজ শুক্রবার কেয়ার বিয়ের কথা ছিল, কিন্তু বিয়ের আগ মুহূর্তে বরপক্ষ কেয়ার বাবাকে ফোন করে জানান বর বিয়েতে রাজি না, কারণ বর অন্য কোনো মেয়েকে ভালোবাসে। এই কথা শোনা মাত্র কেয়ার বাবা মা ভেঙে পড়েন। মেয়ের বিয়ে ভেঙে গেলে সমাজে তারা কিভাবে মুখ দেখাবেন? এই করুণ মুহূর্তে তারা কি করবেন? যখনই মোনাজ এসব জানতে পারে, সে এক মুহূর্ত না ভেবে এই সুযোগকে কাজে লাগায়। কেয়ার বাবার হাত দুটি ধরে কেয়াকে বিয়ে করার প্রস্তাব দেয়। কেয়ার বাবা প্রথমে রাজি হননি, কিন্তু নিজেদের মান সম্মান বাঁচানোর জন্য সে রাজি হয়ে যায়। মোনাজের বাবা মাও রাজি হতে চায়নি, কারণ কেয়া মোনাজের চেয়ে বয়সে বড়। তবে ছেলের আকুতি বিনতি দেখে মোনাজের বাবা মা রাজি হয়ে যান। যদিও মোনাজের মা রাজি হননি, তবে ছেলের দিকে তাকিয়ে রাজি হন। কেয়া তখন মুখ ফুটে কিছু বলতে পারে না। তারপর মোনাজের কেয়ার বিয়ে সম্পূর্ণ হয়। কেয়া তো মোটেও বিয়েতে রাজি ছিল না, কিন্তু ভাগ্যের কি পরিণতি! সে মোনাজের বিছানার উপর বউ সেজে বসে আছে, রাগে নাক ফুলাচ্ছে। মোনাজ ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে বের হলো। অনেকক্ষণ যাবৎ এইসব ভারী জিনিস পরে আছেন, যান চেঞ্জ করে আসেন। আমার কথা তোর চিন্তা করতে হবে না, আমি আমার মতো চেঞ্জ করে নেব। তুই আমার সাথে কথা না বললে আমি খুশি হব। একই রুমে দুইটা মানুষ কথা না বলে কিভাবে থাকতে পারে? সেটা আমি জানি। আজকে আমাদের বিয়ের প্রথম রাত, আজ অন্তত আমার সাথে ভালোভাবে কথা বলুন। আর তুই তুই কি? আমি এখন আপনার স্বামী, আমাকে তুমি করে বলেন। বাহ, মামার বাড়ির আবদার। বউয়ের প্রতি স্বামীর আবদার থাকবে,
এটাই তো স্বাভাবিক। হয়েছে, থাম। এই কথা বলে কেয়া বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে কখন থেকে সেই ভারী গহনা আর লেহেঙ্গা পরে আছে। আজকে তার বিয়ে হওয়ার কথা ছিল অন্য একজনের সাথে, কিন্তু হুট করে বিয়ে হয়ে গেল মুনাজের সাথে। কেয়া তো এটা স্বপ্নেও ভাবেনি, কিন্তু তার মনে একটা কষ্ট রয়ে গেছে। তার হবু বর কিভাবে তাকে ছেড়ে চলে গেল। মানুষ কতটাই না স্বার্থপর। এসব ভাবতে ভাবতে কেয়া লেহেঙ্গাটা চেঞ্জ করে নিল, ফ্রেশ হয়ে বিছানার উপর গিয়ে শুয়ে পড়ল। যখনই মুনাজ কেয়ার পাশে শোয়ার প্রস্তুতি নিল, তখনই কেয়া মুনাজের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, এই, তুই অন্য কোথাও শুয়ে পড়, আমার কাছে আসবি না। আরে আজব তো, আমি আমার বউয়ের পাশে না শুয়ে কই ঘুমাবো? বউকে জড়িয়ে ধরে ঘুমাবো, এটাই তো আমার স্বপ্ন ছিল নাকি? আবল তাবল বকবি না। তুই আমাকে জড়িয়ে ধরে ঘুমাবি? তোর তো সাহস কম না। এখানে সাহসের কি হলো? বউয়ের সাথে জামাই ঘুমাবে, বউকে জড়িয়ে ধরে ঘুমাবে, এটাই তো স্বাভাবিক। কেয়া বিছানার মধ্যে উঠে বসে আর মুনাজের বালিশটা নিয়ে নিচে ফ্লোরে ছুঁড়ে মারে। মুনাজ তো তাকিয়ে তাকিয়ে কেয়ার কাহিনীগুলো দেখছে। শুধু কেয়ার অনেক রাগ মুনাজ জানে, তবে বাসর রাতেও যে কেয়া এমন করবে সেটা মুনাজের জানা ছিল না। আরে রে, কি করছেন? এই শীতে আমি মেঝেতে ঘুমাবো? কই ঘুমাবি তুই জানোস, কিন্তু আমার সাথে ঘুমাবি না। হায় আল্লাহ, এই দিন দেখার জন্য কি আমি বিয়ে করেছি? আমি তো জানতাম বাসর রাতে বউ বর কত কি করে, আর আপনি আমাকে মেঝেতে ঘুমাতে বলছেন। তুই কি জানিস বর বউ কি করে না করে? তোর কি এসব বোঝার বয়স হয়েছে? ও মা, আমি কি পিচ্চি বাচ্চা নাকি? আমি এসব না জানলে কি বিয়ে করতাম? হয়েছে, চুপ কর, আমাকে ঘুমোতে দে। একসাথে ঘুমালে কি হয়? আমার সাথে তোকে ঘুমোতে দিব? অসম্ভব। মুনাজ আর কিছু না বলে মেঝেতে বিছানা করে শুয়ে পড়লো। কেয়া এদিক ওদিক ঘুরে ঘুমিয়ে পড়লো, আর মুনাজ কেয়ার দিকে তাকিয়ে আছে। কেয়া আবার তখন মুনাজের দিকে তাকিয়ে বলে, আমার যে এখনো তোকে স্বামী হিসাবে আমি যে এখনো তোকে স্বামী হিসেবে মেনে নেই নাই, এই কথাটা যেন কেউ না জানে। সবার সামনে তুই আর আমি একেবারেই নর্মাল থাকবো। সবকিছু ঠিক করে নিলেই তো হয়, তাহলে তো আর সবার সামনে আমাদের ঢং করে থাকতে হয় না। উফ, এত কথা শুনতে ভালো লাগে না। ঘুমালাম আমি। মুনাজ কেয়াকে অনেক ভালোবাসে। কেয়া তার সাথে আছে, এতেই সে অনেক খুশি। যদিও কেয়া তার উপরে রাগ, তবে তার বিশ্বাস কেয়ার রাগ ধীরে ধীরে কমে যাবে। মুনাজ তার ভালোবাসা দিয়ে কেয়ার মন ঠিকই জয় করে নিবে। বুয়া সকালে দরজায় নক করতে কেয়ার মুনাজের একসাথে ঘুম ভাঙে। মুনাজ হুড়মুড় করে মেঝেতে করা বিছানা তুলে ফেলে, আর কেয়াও উঠে তাড়াতাড়ি মুনাজের বালিশ বিছানায় নিয়ে আসে। দুজনে তাড়াহুড়ো শুরু করে, কারণ তারা কেবল কালই বিয়ে করেছে। আজ যদি কেউ তাদের আলাদা ঘুমাতে দেখে কি ভাববে? কেয়া গিয়ে দরজা খুলে মুনাজ বিছানায় শুয়ে ঘুমের ভান করে। দরজা খুলতেই দেখে বুয়া। আপনারে আর মুজান সাহেবরে ম্যাডাম নিচে যাইতে বলছে। আপনাদের বাসা থেকে মেহমান আইছে, তাই রেডি হয়ে নিচে যাইতে বলছে। আচ্ছা, আপনি যান, আমরা আসছি। মুনাজের মা মুনাজ আর কেয়াকে নিচে ডেকেছেন। কেয়া দ্রুত করে মুনাজের সামনে আসে। এই, তাড়াতাড়ি তৈরি হ। পারবো না। পারবি না মানে? এক থাপ্পড় দিয়ে সোজা করে ফেলবো, বেয়াদব। ওরে বাবা, জামাইকে কেউ এইভাবে বলে? তুই আর আমি একসাথে নিচে সবার সাথে গিয়ে না বসলে সবাই কি ভাববে? সবার এত চিন্তা? আমার চিন্তা নেই আপনার? কালকে বাসর রাত থাকা সত্ত্বেও আমাকে দূরে সরিয়ে দিয়েছিলেন। এই, তুই আবার এসব বলছিস? যা তো এখান থেকে, এক্ষুনি তৈরি হ। আমিও তৈরি হয়ে নি। এই বলে কেয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল, আর মুনাজও রেডি হয়ে নিল। তারপর তারা একসাথে নিচে গেল গেস্ট রুমে, যেখানে কেয়ার মা আর ছোট বোন বসে আছে। নাস্তা নিয়ে এসেছে তারা। কেয়া গিয়ে তার মায়ের কাছে বসলো। মুনাজ কেয়ার মাকে সালাম দিল। বাবা, তোমার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। আরে, আপনি এসব কি বলেন? বাবা, তুমি আমার অনেক বড় উপকার করেছো, আমাদের মান সম্মান বাঁচিয়েছো। দেখেন, বিয়ে জন্ম মৃত্যু আল্লাহর হাতে। কেয়া আন্টি, মানে কেয়ার সাথে আমার বিয়ে ভাগ্যে লেখা ছিল, সবই আল্লাহর ইচ্ছে। কেয়ার মা মুনাজের হাত জোড়া ধরে বলতে লাগলো, তুমি আমার মেয়েকে সুখে রেখো বাবা। এখন সে আমার ঘরের বউ, আমার দায়িত্ব তার খেয়াল রাখা। আপনি চিন্তা করবেন না। সবাই একসাথে বসে আছে। মুনাজের বাবা সকাল এই কাজে চলে গেছেন, আর মুনাজের মা সবার সাথে বসে থাকলেও তিনি মুখ দিয়ে কোনো শব্দই বের করছেন না, কারণ তিনি এই বিয়েতে রাজি না। মুনাজের মা কখনো চাননি যে এভাবে হুট করে তার ছেলের বিয়ে হোক, তাও আবার বয়সে বড় একটা মেয়ের সাথে। মুনাজ যখন কেয়াকে বিয়ে করার জন্য তার বাবা মার অনুমতি নিতে গিয়েছিল, তখন মুনাজের বাবা মানলেও মুনাজের মা মানেননি।
মোনা যখন তার মায়ের দিকে তাকায় তখন সে খেয়াল করে তার মা চুপচাপ বসে আছে, মুখে হাসি নেই একদমই তার। আর মোনাদের ছোট বোনই সব মেহমানদের খাতিরদারি করছে। হুট করে মোনাজের মা সেখান থেকে উঠে চলে যান। মোনাজও তার মায়ের পিছে পিছে রুমে যায়। মায়ের কাছে গিয়ে বসে বলে, কি হয়েছে? আমার রুমে এসেছিস কেন? আমার উপরে রেগে আছো কেন মা? না, এমন কিছু না। মা প্লিজ বলো কি হয়েছে? বাবা তো খুশি, তাহলে তুমি খুশি না কেন? ও আচ্ছা, তুই কি চাস এখন আমি অনেক সুখী হই? হুট করে তুই অন্যের বিয়েতে গিয়ে বলস বিয়ে করবি, তাও বয়সে বড় মেয়ের সাথে, তাও যে তোর আন্টি। তুই কিভাবে পারলি? 1000বার না করলাম শুনলি না। কি জাদু করেছে কে তোকে শুনি? কোনো মা চাবে তার ছেলে হুট করে এইভাবে কাউকে ঘরের বউ বানিয়ে আনো? মা কেয়া আমাকে জাদু করেনি, আর সে তো আমার আপন আন্টি না, আর আমি ওকে ভালোবাসি মা। আমি জানি তুমি রাগ, তবে আমার কাছে আর কোনো রাস্তা ছিল না। তুই তো কিছু না ভেবে বিয়ে করে বসলি হুট করে। আজকে তোর দাদি ফুপিরা আসবে বাসায়, তাদের আমি কি জবাব দিব? তারা তোর বউ দেখবে বলে আসবে। তারা যদি জানে তুই তোর প্রতিবেশী বয়সী বড় আন্টিকে বিয়ে করেছিস, তাহলে কি হবে? মা বয়স কোনো বিষয় না, আর আমি কেয়াকে নিয়ে অনেক সুখে থাকবো। জানি না আমি সময়ের সাথে তোদের মেনে নিতে পারবো কিনা। প্লিজ মা, আমাদের মেনে নাও নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে। জানি না, দেখি, চল বাহিরে চল, মেহমানরা বাহিরে। মোনাজ মুচকি হাসে, কেননা সে জানে তার মা বেশি দিন তার থেকে রেগে থাকবেন না। মা কি পারে সন্তানের থেকে বেশি দিন রেগে থাকতে? সন্তান হয় একটু ভুল করেছে, মা তো মাফ করে সব মেনে নিবেন, তাই না? তাই মোনাজ ভাবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। বাহিরে মেহমানকে সময় দেওয়ার পর যখন মোনাজ রুমে আসে তখনই মোনাজের বন্ধু কল করে। কিরে বন্ধু, কই? তাড়াতাড়ি বাইরে আয়, বাইক দিয়ে ঘুরে আসে। না রে, তুই যা। তুই না করছিস কারণ কি? তুই তো ঘোরার বেলায় কখনো না করিস না। আমার কালই বিয়ে হয়েছে, আজ কিভাবে বের হই? হোয়াট? কি বলিস? মজা করেছিস আমার সাথে? না মজা না, আমি কাল কেয়াকে বিয়ে করে নিয়েছি। তাই কিভাবে সম্ভব? আর কখন কিভাবে কি হলো আমি জানি না। আরে বন্ধু, আমি নিজেও জানতাম না যে আমার বিয়ে। অনেক লং স্টোরি, তবে আমি ওকে পাওয়ার সুযোগ হাতছাড়া করতে চাইনি। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোর বিয়ে হয়ে গেছে, তাও আবার তুই যাকে পছন্দ করতি তার সাথে। হ্যাঁ রে দোস্ত। দোস্তর কি ভাগ্য দেখলি, যাকে ভালোবাসোস তাকে হারাতে গিয়েও পেয়ে গেলি। যাক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। দোস্ত, আমি ভাবিকে অবশ্যই দেখতে আসবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আসিস। আমি সবাইকে জানাই দোস্ত যে আমাদের গ্রামের সবচেয়ে হ্যান্ডসাম ছেলের বিয়ে হয়ে গেছে। মোনাজ খিক খিক করে হেসে দিল। রাকিব ভুল কিছু বলেনি, আসলে মোনাজ অনেক হ্যান্ডসাম, দেখতে বেশ কিউটও। হাজার হাজার মেয়ে মোনাজের পিছনে পাগল। এমনকি মোনাজের সবচেয়ে ভালো বান্ধবী সাদিয়া মোনাজকে অনেক পছন্দ করে। সাদিয়া যদি জানতে পারে যে মোনাজ হুট করে বিয়ে করে নিয়েছে তবে সে বেশ কষ্ট পাবে, কিন্তু মোনাজ সে তো বেশ খুশি, কেননা প্রতি নামাজের রাকাতে সে কেয়াকে চাইতো। সে কেয়াকে নিজের থেকেও বেশি ভালোবাসে। কেয়ার যখন বিয়ের দিন তারিখ ঠিক হয় তখন মোনাজ অনেক ভেঙে পড়ে। তখন রাকিব মোনাজকে সামনে নিয়েছিল। তারপর মোনাজ নিজেই নিজেকে বুঝিয়ে নেয় সে কেয়ার বিয়েতে রাজি। হাজির হয় কেয়াকে শেষবার দেখার জন্য। তবে সে কি জানতো যে আজ কেয়ার সাথে তার দেখার শেষ দিন নয়, উল্টো কেয়ার সাথে তার জীবন শুরু। কেয়া মোটেও মোনাজকে মেনে নিতে পারছে না, কারণ মোনাজ তার বয়সে ছোট। মোনাজ, মোনাজের মা কেয়া, কেয়ার মা এবং কেয়ার ছোট বোন সবাই একসাথে বসে আছে। মোনাজের বাবা তো বিজনেস নিয়ে একটু ব্যস্ত, তাই সে সকালে এই মিটিং এর জন্য বের হয়ে গেছে, তাই তিনি আজ বাসায় নেই। যত যাই হোক, মেহমানকে তো অবহেলা করা যায় না, প্রতিবেশী হলেও এখন তার আত্মীয়। কেয়ার বাসা মোনাজের বাসা থেকে তেমন দূরে না, কাছেই একদম। কেয়ার মা বিদায় জানিয়ে চলে গেলেন। আসলে কে জানতো যে কেয়ার মোনাজের বিয়ে হবে? সবকিছু কেমন যেন অবাককর বিষয়। মোনাজের মা কেয়ার মাকে মামি ডাকতেন, সেখানে আসছে তার বেয়ান একে মানা যায়, তবে কিছুই তো করার নেই, এখন তো মামি ডাকা যাবে না। আর এদিকে মোনাজ কেয়ার মাকে নানি মা বলে ডাকতো, এখন তো তাকে শাশুড়ি ডাকতে হবে। যাই হোক, সম্পর্ক বদলিয়ে আরেকটা নতুন সম্পর্ক জন্ম নিল। দুপুরে খাবার শেষে কেয়া নিজের রুমে গিয়ে ফোন ঘাটছে, তখনই মোনাজ রুমে গেল। কেয়া মোনাজকে পাত্তাই দিল না, মোনাজও কম না। কেয়ার পাত্তা তার চাই, সে গিয়ে কেয়ার কাছে বসলো। কি আজব, রুমে এত জায়গা থাকতে আমার একদম সামনে এসেই তোর বসতে হবে?
রুমে এত জায়গা দিয়ে কি করব? যদি তোমার মনেই জায়গা না পাই। তুই মজা নিচ্ছিস? এমনি মন ভালো নেই, খবরদার আমাকে রাগাবি না। এক তো নিজের অনিচ্ছায় তোকে বিয়ে করেছি, তাও আবার হুট করে, তাও তুই আমার থেকে ছোট বয়সে। উফ, যা তো এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনাকে কিছুদিন সময় দিচ্ছি আমাকে ভালোবাসার। এই তুই পাগল? কিসের মধ্যে কি? আমি তোকে ভালোবাসি না। আপনার জন্য কত ফাইট করলাম, কিছু না ভেবে আপনাকে বিয়ে করলাম। আমি তো জানতামও না আমার যে বিয়ে হবে কালকে। এখন যদি আপনিও আমাকে অবহেলা করেন তাহলে আমি কই যাব? কই যাবি তোর বিষয়। আচ্ছা, আমার একটা কথা রাখো, কি? অন্তত আমাকে তুমি করে ডাকো। আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ, সবার সামনে তুই বললে কি হবে? তোকে সে ছোট থেকেই তুই করেই রাখি, তুমি বলার অভ্যাস তো আমার নেই। অভ্যাস বানিয়ে নাও। আচ্ছা, তোর এই কথা আমি রাখলাম, আমি চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে। মোনাজের ফোনে কল আসাতে সে চলে যায়। কল দিয়েছে সাদিয়া। কল ধরতে এত সময় লাগে তোর? কই, তাড়াতাড়ি তো কল রিসিভ করলাম। ফাজলামো করিস আমার সাথে? রাকিব আমাকে কি বললো? আজব তো, কল দিয়ে রাগারাগি করছিস, হয়েছেটা কি? তুই নাকি বিয়ে করেছিস, এটা কি সত্যি? হ্যাঁ করেছি আমি বিয়ে। কি সব বলছিস? তোর হুঁশ আছে? হুট করে কার বিয়ে হয়? হ্যাঁ, নাটক করিস আমার সাথে? কিরে ভাই, কি সমস্যা তোর? তোর সাথে কে মজা করবে আর কেন করবে? আমি আসলেই বিয়ে করেছি। তুই পাগল হয়েছিস? হুট করে কার বিয়ে হয়? হ্যাঁ, আমার সাথে প্লিজ মুনাজ, ফাজলামো করিস না। দেখ সাদিয়া, বিয়ে তো আল্লাহর হাতে। হুট করে আমার বিয়ে হয়ে গেছে, আমিও জানি না আল্লাহ এইভাবেই আমার বিয়ে লিখেছিলেন। বাহ, এইভাবে তুই কেন বিয়ে করে নিলি? তোর আন্দাজ আছে কি? হুট করে কল করে আমাকে এসব কি বলছিস? আমি তোর বন্ধু, বিয়ে করেছি তোকে না জানিয়ে রাগ করতেই পারোস, তবে এইভাবে বলার কি আছে? তুই থাম, তুই এখনো বুঝছিস না আমি তোকে পছন্দ করি? সব সময় তোর আগে পিছে পড়ে থাকতাম, অথচ তুই আমাকে না জানিয়ে বিয়ে করে নিয়েছিস। আমার কেমন লাগছে তুই বুঝবি না। এই কথাগুলো বলে সাদিয়া কল কেটে দিল। মোনাজ তো হতভম্ব হয়ে গেল। সাদিয়ার মুখে সব কথা শুনে সাদিয়াকে তো মোনাজ বান্ধবী মনে করতো, কিন্তু সাদিয়া আজ মোনাজকে এতগুলো কথা শুনিয়ে দিল। এমনি মোনাজের মন খারাপ, তার উপরে সাদিয়ার কথা শুনে রাগ হচ্ছে তার। হুট করে কলিং বেলের আওয়াজ শুনে মোনাজের মা দরজা খুললেন। দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে আছে মোনাজের দাদি, চাচি, ফুপ্পি, সবই হাজির। মোনাজের মা মোনাজের দাদিকে সালাম জানালেন। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম সালাম। আমার নাতি কই? আমাকে না জানিয়ে আমার নাতিকে বিয়ে দিলে তোমরা? আম্মা, আপনি আগে ভেতরে আসেন। মোনাজের দাদি আর চাচিরা ভেতরে এসে বসলেন। আমার ছেলে, নাতি, নাতিন সবাই কই? নতুন বউ কই বুঝলাম না তো। বাড়ি ঘর এত খালি কে? আম্মা, আমি মুজান আর ওর নতুন বউকে ডাকছি, আপনি বসেন, আপনাকে শরবত এনে দিচ্ছি। লাগবো না আমার শরবত, আগে আমার নাতিন আর ওর বউকে দেখবো। মোনাজের মা তাড়াহুড়ো করে বুয়াকে দিয়ে কেয়ার মোনাজকে ডেকে পাঠালেন। মোনাজ রুমের বাইরে চেয়ারে বসেছিল। দাদি এসেছেন শুনে উঠে দাঁড়ালো। মোনাজ তার দাদিকে অনেক ভালোবাসে, তবে ভয়ও পায় অনেক। মোনাজ রুমে গিয়ে কেয়াকে বলল, চলো দাদি, চাচি সবাই এসেছে তোমাকে দেখতে। দাদির একদম অপেক্ষা করা পছন্দ না। ও মা, আমি তার সামনে কিভাবে যাব? আমার তো এমনি ভয় করছে। তুমিও কাউকে দেখে ভয় পাও? বিশ্বাসই হচ্ছে না। কেয়া ভ্রুকুচকে মোনাজের দিকে তাকিয়ে রইল। মোনাজের কেয়ার দিকে না তাকিয়ে কেয়ার হাত ধরে দাদির সামনে চলে গেল। কেয়া প্রথমেই সবাইকে সালাম করলো। মোনাজের দাদি কেয়াকে উপর থেকে নিচ এবং নিচ থেকে উপর ঘুরে দেখলেন। কেয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, সাথে মোনাজ। দাদি চাচিদের রেখে বিয়ে করে নিলি? দাদি হুট করে হয়ে গেছে। হয়েছে, বিয়ে হওয়ার পর তোর বাপ মা আমাকে জানিয়েছে। আমি কি এতই পর হয়ে গেছি? না দাদি, এসব কি বলছো? তোর বিয়ের কথা শুনে আমি দৌড়ে এসেছি। ভালো করেছো দাদি। যা হয়েছে হয়ে গেছে, বিয়ে করেছিস, এখন সংসার করবি সুন্দর করে। বৌমা দেখি সুন্দরী তো, তবে মুখখান চেনা চেনা লাগে। আম্মা, ওর নাম কেয়া, ও আমাদের প্রতিবেশী। আপনি মনে হয় গত বছর এই বাসায় ঘুরতে এসে ওকে দেখেছিলেন। কি জানি, আমার তয় কিছু মনে থাকে না। তবে এই মেয়ে তুমি আমার নাতির বউ
আসো, আমার সামনে এসে বসো। কেয়া মুখানে নিচু করে মনোজের দাদির সামনে বসলো। কেয়ারও কিছু করার নেই, সেই বাড়ির বউ, এখন সবার সাথে তার ভালো ব্যবহার করতেই হবে, সবার মন রক্ষা করে চলতে হবে তাকে। কিন্তু কেয়া তো এত আদব কায়দা জানে না, বয়সে মোনাজের চেয়ে বড় হলেও। তো আমাদের মুনাজিরের বউ তো বেশ সুন্দরী। তো মা, তোমার নাম কি? কেয়া একটু মাথা উঁচু করে গুটি সুটি করে মুচকি হেসে উত্তর দেয়, আমার নাম আরমিন ইসলাম কেয়া। বাহ, মাশাল্লাহ, নামটাও তো সুন্দর। তো কি পর্যন্ত পড়াশোনা করেছো? মোনাজির সাথে কতদিনের প্রেম তোমার? এসব আজবগিরি প্রশ্ন শুনে কেয়ার মাথা নষ্ট, কি উত্তর দিবে সে জানে না। আসলে সে সত্যিটা বলতে পারছে না, আবার বানিয়ে যে মিথ্যে বলবে তাও পারছে না। কেয়া উত্তর দেওয়ার আগে মনোজ বলল, আরে চাচি, এসে এইসব প্রশ্ন আগে একটু রেস্ট নেন নাকি? কিয়া, যাও চা বানিয়ে নিয়ে আসো সবার জন্য। মনোজের দিকে ভ্রু কুচকে তাকিয়ে কে ভাবতে লাগলো, সারা বাচ্চা পোলাপেন আমাকে কিভাবে সবার সামনে অর্ডার করে চলেছে, মনে হয় ওর ইশারায় নাচবো সবার সামনেই। তাই কেয়া মুখ ফুটে আর কোনো জবাব দিল না। সে সোজা চলে গেল মোনাজদের রান্নাঘরে। উনুন জ্বালিয়ে দ্রুত করে হাঁড়ি বসিয়ে দিল উনুনে। বাহিরে সবাই একসাথে বসে আছে, এদিকে কেয়া তো শুধু রাগ হচ্ছে। সবার সামনে থেকে মনোজ উঠে রান্নাঘরে গেল। কেয়াকে চিনি এগিয়ে দিলে কেয়া মোনাজের দিকে তাকিয়ে বলল, সুযোগে সবার সামনে আমাকে অর্ডার দেওয়া হচ্ছে। একেবারেই তেমন কিছু না, আমি তো তোমাকে বাঁচাচ্ছিলাম সবার এসব উদ্ভট প্রশ্ন থেকে। আচ্ছা, থ্যাংক ইউ আমাকে বাঁচানোর জন্য। ওকে। মোনাজের কেয়ার কথার মাঝে মোনাজের মা চলে আসে পেছন দিয়ে। তারপরে মোনাজের দিকে তাকিয়ে বলতে থাকে, আমি এখন সবাইকে কি উত্তর দিব? একটার পর একটা প্রশ্ন করতেই আছে আমাকে। আমি কি সব কথা সত্যি বলে দিব? ভুলেও না, যেটা বলার সবকিছু আমি বলবো। সবাই যদি জানে কেয়ার বিয়ে ভেঙেছে আর আমি সেখান থেকে ওকে বিয়ে করিয়ে এনেছি, তাহলে তারা আমার বউকে অন্য চোখে দেখবে, যেটা আমি একেবারেই চাই না। ঠিক আছে, তাহলে দেখ কোনটা কিভাবে ভালো হয়। আমি তাদের সাথে গিয়ে বসলাম। মোনাজের এরকম কথাবার্তা শুনে কেয়ার কেন জানি অনেক বেশি ভালো লেগে গেল। একে তো মোনাজ তার সম্মান বাঁচানোর জন্যই বিয়ে করেছে, তার উপরে আবার নিজের ফ্যামিলি থেকে তাকে প্রোটেক্ট করছে। একটা ছেলে কত কিছু স্যাক্রিফাইস করছে শুধুমাত্র তার জন্য। এগুলো ভাবতে ভাবতে চা বানানো হয়ে গেল। কেয়া যখন এক কাপে চা ঢালতে যাবে, ঠিক তখনই তার হাতে পড়ে যায়। সে খেয়াল করতে পারেনি, কারণ সে অন্য কিছু ভাবছিল। হাতে চা পড়ার সাথে সাথেই মোনাজ দেখে ফেলে। তারপর হাত টান দিয়ে নিয়ে বেসিনে নিয়ে কল ছেড়ে পানির নিচে দিল হাত। কি ব্যাপার, কোথায় খেয়াল থাকে তোমার? এভাবে হাত কিভাবে করে ফেললে তুমি? বুঝতে পারি নাই। মোনাজ অনেক নার্ভাস হয়ে যায় এরকম অবস্থা দেখে। কেয়া কি করবে বুঝতে পারছে না। সে হতভম্ব মোনাজের এরকম আচরণ দেখে। এসবের মাঝে মোনাজের মা চলে আসে রান্নাঘরে। তারপর বলতে থাকে, কি ব্যাপার, কতক্ষণ লাগবে? আর চা বানাতে বাইরে সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য। সবার জন্য তাড়াহুড়ো করতে যে ও হাতই পুড়িয়ে ফেলেছে। মোনাজের মা এই কথাটা শুনে কেয়ার দিকে গিয়ে দেখে সত্যি সত্যি কে হাত পুড়িয়ে ফেলেছে। অনেকখানি লাচ্ছি হয়ে গিয়েছে। তারপরে মোনাজের মা বলতে থাকলো, বিয়ের প্রথম দিনে এভাবে হাত পুড়িয়ে ফেলেছো? এত বড় হয়েও সামান্য একটা চা বানাতে পারো না? মোনাজের মায়ের এরকম কথাতে কেয়া ভীষণ কষ্ট পায়, কিন্তু মোনাজের প্রচুর মেজাজ খারাপ হয়ে যায়। এরকম কথা শুনে মোনাজ একদম চিৎকার দিয়ে বলতে শুরু করে দেয়, একটা মানুষ হাত পুড়ে ফেলেছে আর এই মুহূর্তে তুমি এসব উল্টাপাল্টা কথা বলছো? ধুর, আমার বউকে আমি এখানে রাখবই না। নিয়ে গেলাম রুমে। রান্নাঘর থেকে মোনাজ কেয়ার হাত ধরে বের হয়ে সোজা নিজের রুমে চলে আসলো। কেয়াকে নিয়ে কেয়া কিছুই বুঝতে পারছে না। সামান্য একটা হাত পুড়ে নিয়ে এরকম কেন রিয়েক্ট করছে। এটা কোন ধরনের আচরণ আন্টির সাথে মাত্র? এই বাসায় তোমার আন্টিকে আবার বুঝলাম না। তোমার মায়ের কথা বলছি। ওইটা তোমারও মা হয়। সবকিছু মেনে নিতে শিখে যাও। বিয়ে হয়ে গিয়েছে, এখন না চাইতেও সবকিছু মেনে নিতে হবে। ব্যাপারটা কি বুঝতে পারছো? বারবার এত কিছু বুঝতে পারবো না। মোনাজের কথা শুনে বোঝা যাচ্ছে খুব ক্ষেপে আছে। তাই কেয়া আর তার সাথে কথা বাড়ালো না। মোনাজ ড্রয়ার থেকে মলম বের করে আলতো হাতে কেয়াকে মলম দিয়ে দিল। কেয়ার হাত অনেক জ্বলছে, কিন্তু তার ভালো লাগছে মোনাজ তার এত চিন্তা করেছে তাই। তারপরে মোনাজ রুম থেকে বের হয়ে বাসা থেকে চলে গেল কোথায় যেন। কেয়া চুপচাপ রুমে বসে আছে, কি করবে বুঝতে পারছে না। নিচে যাবে নাকি রুমেই থাকবে। এখান দিয়ে নিচের সবাই কেয়ার কথা জিজ্ঞেস করছেন মোনাজের মাকে। আমি তো ঠিকভাবে আমার নাতি বউকে দেখলামই না, ও কোথায় চলে গেল? এই তো, ও একটু রুমে গিয়েছে, আমি ডেকে নিয়ে আসছি।
মোনাজের মা কেয়াকে রুমে এসে ডেকে নিয়ে গেল সবার সাথে কথা বলার জন্য। সবাই বেশ আড্ডা দিল। প্রায় রাত হয়ে গিয়েছে, একটু পরে সবাই খাওয়া দাওয়া করবে, কিন্তু এখনো মোনাজ বাসায় ফেরেনি। কেয়ার একটু মনে মনে চিন্তা হলো কোথায় চলে গেল, কিন্তু আর প্রকাশ করলো না। মোনাজ একটু দেরি করে বাসায় ফিরে। তুমি এই নিয়ে চিন্তা করো না, ও আসলে খাবারগুলো একটু গরম করে দিও। ঠিক আছে। কেয়া নিজের রুমে চলে আসলো। এসে ভাবতে লাগলো, কেন কোন জমিদারের ছেলে এত রাতে বাসায় আসবে, তাকে আবার আমি খাবার গরম করে দিব, এসে খেলে খাবে, না খেলে নাই, আমার কি, আমি গেলাম ঘুমাতে। এটা বলে কেয়া ঘুমাতে চলে গেল। কেয়া এদিক ওদিক ঘুরছে, কিন্তু তার আর ঘুম পাচ্ছে না। কেন জানি তার মনেও একটু চিন্তা হচ্ছে, এত রাত হয়ে গেছে, মোনাজ কেন আসছে না। সে অনেকক্ষণ এগুলো ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে গেল। মোনাজ রাকিবের সাথে সবকিছু শেয়ার করলো। রাকিব এখন মনে মনে ভাবছে মোনাজকে কি পরামর্শ দিবে, কি করলে ভালো হবে। রাকিব অনেক ভেবে চিন্তে তারপরে বলল, দেখো, একটা মেয়ে মানুষ একটু যত্ন পেলেই গলে যাবে। মাত্র ওই বিয়েটা ভেঙেছে, হঠাৎ করে তোর সাথে বিয়ে হয়েছে, ওই এখনো সবকিছু মেনে নিতে পারছে না। এর জন্য ওর আচরণ তোর সাথে এরকম। ওকে তুই একটু সময় দে, সবকিছু বুঝে উঠবে। সে সময়টাই তো আমি দিতে পারছি না, এত ধৈর্য আমার নাই। তুই ওকে প্রায় হারিয়ে ফেলছিলি, কিন্তু ও তোর কপালে ছিল, হুট করে পেয়ে গেছিস। এরকম কপাল কিন্তু সবার হয় না। তুই যেহেতু ওকে পেয়েছিস, এর সুযোগ অবহেলা করিস না। ওর মন মর্জি যদি চলতে থাকে তাহলে তো আমাদের সম্পর্ক কখনো ঠিক হবে না। তুই আস্তে আস্তে ওর মন জয় করার চেষ্টা কর, সবকিছু ওপরে জোর খাটাস কেন। তুই ওর আড়ালে যত্ন নিতে থাক, আর ওর মতো চলতে দে। দেখবি এক সময় ওই তোকে পছন্দ করে ফেলেছে। তুই কি সত্যি বলছিস? আরে বেটা, তোকে পছন্দ না করে কোথায় যাবে? ও এখন তোদের বিয়ে হয়ে গিয়েছে, আস্তে আস্তে সবকিছু মানিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক তাহলে। আর কত বাহির থেকে আড্ডা দিবি? ভাবি একা একা বাসায় বোরিং হচ্ছে, তুই তাড়াতাড়ি বাসায় চলে যা। বাসায় গিয়ে কোনো লাভ নেই, ও তো আর আমার জন্য ওয়েট করছে না। আরে বেটা, ও যদি তোর জন্য ওয়েট করে সেটা কি আর আর প্রকাশ করবে বলদ? মেয়েদের মন বোঝা আসলেই কঠিন। হুম। এদিক দিয়ে কেয়ার মা বাবা কথা বলছে বাসায়। মোনাজ খুব ভালো একটা ছেলে, ছোটবেলা থেকে দেখছি ও খুব ভদ্র। ও যে আমার এইভাবে সম্মান বাঁচিয়ে ফেলবে আমি আগে কখনোই বুঝতে পারিনি। কেয়ার থেকে বয়স কম হলে কি হবে, সবকিছু অনেক ভালোভাবেই বোঝে। আমারই দোষ, মেয়েটাকে বিয়ে দিতে অনেক তাড়াহুড়া করে ফেলেছি, না হলে এরকম আজকে কোনো কিছুই হতো না। যা হয়েছে একবারে ভালোর জন্যই হয়েছে, তুমি চিন্তা করো না। বিয়ে ভেঙে গিয়েছে, সেই মেয়েকে মোনাজ বিয়ে করেছে, এগুলো নিয়ে অনেক কথা শুনতে হবে ফিউচারে, তাই না? আমি আজকে প্রথম দেখাতেই বুঝে গিয়েছি মিনহাজ আমার মেয়েকে কতটা পছন্দ করে। ওর চোখে আমি কেয়ার জন্য অনেক ভালোবাসা দেখেছি। তোমার মেয়েকে কেউ কোনো কথা শোনানোর কোনো সুযোগই পাবে না মিনহাজ, সবসময় ওর ঢাল হয়ে দাঁড়াবে। ঠিক আছে, দেখা যাক সামনে কি হয়। আমার মেয়ে কেমন আছে? মোনাজ ওকে ভালো না রাখতে পারলে আমি আমার মেয়েকে নিজের কাছে রাখবো সারা জীবন। ধুর, এসব কথা কি কেউ বলে নাকি? আমার মেয়ের কোনো কষ্ট আমি সহ্য করতে পারবো না, সেটা তুমি ভালো করেই জানো। হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার ঘুমাও, অনেক রাত হয়ে গেছে। কেয়ার মা বাবা ঘুমিয়ে পড়লো। মোনাজের মা বাবা এখনো ঘুমায়নি, তারা ওই সব বিষয়তেই কথা বলছে। তুমি সবসময় কেয়ার সাথে ভালো ব্যবহার করো। আমি কি ওর সাথে কোনো খারাপ ব্যবহার করি নাকি যে ও এই কথাটা বললে? না, খারাপ ব্যবহার করো নাই, তবে আমি তোমাকে বললাম আর কি এমনিতে। এই সব কিছুতে এই মেয়ের তো কোনো দোষ নেই, সেটা তুমিও ভালো করে জানো। ও নিজ ইচ্ছায় নিজের বিয়ে ভাঙে নেয়, নিজ ইচ্ছায় মোনাজকে বিয়ে করেনি, তাহলে কেন ওকে মানুষজন কথা শোনাবে? হ্যাঁ, এইটাই তুমি ঠিক বলেছো। কেয়া তো আর সবকিছু নিজ ইচ্ছায় করে নাই যে ওর সাথে আমি খারাপ ব্যবহার করব বা অন্য কেউ ওকে কিছু বলতে পারবে। আমার নিজের ঘরেও একটা মেয়ে আছে, আল্লাহ না করুক এখন যদি আমার মেয়ের সাথে এরকম হয়ে যেত, তাহলে আমরা কি করতাম? হ্যাঁ, একটা মেয়ের বিয়ে ভাঙা মানে অনেক কিছু, তুমি ঠিক বলছো। মোনাজ তখন কেয়াকে বিয়ে করে না আনলে কেয়ার পরিবার কাউকে মুখ দেখাতে পারতো না, আর কেয়ার জীবনটা একদম নষ্ট হয়ে যেত। আমাদের ছেলেকে নিয়ে আমাদের গর্ব করা উচিত, কেননা এই সময় ছেলেরা কত অশৃঙ্খল ভাবে চলাফেরা করে,
আর তোমার ছেলে আরেকজনের সম্মান বাঁচানোর জন্য কত বড় কাজ করেছে, সেটা কি তুমি বুঝতে পারছো? মনোজের মা একদম গভীর চিন্তায় চলে যায়। ঠিকই তো বলেছে মনোজের বাবা, প্রতিটা কথা আসলেই তো তার ছেলে ভালো একটা কাজ করেছে, খারাপ কিছু তো করেনি। বিয়ে একটা ফরজ কাজ, আর কেয়ার বিয়ে ভেঙে যাওয়ার পিছে কেয়ার তো কোনো হাত নেই। ছোটবেলা থেকেই সবাই দেখেছে কেয়া কত ভালো ভদ্র একটা মেয়ে। ছেলের দোষের কারণেই তো ছেলেটা বিয়ে করতে আসেনি, এতে কেয়ার কি দোষ? শুধু শুধু ওকে দোষ দিয়ে তো কোনো কিছুতে লাভ নেই। মনোজের মা বুঝতে পারে তারা ঠিক হবে না মনোজের সাথে বা কেয়ার সাথে কোনোভাবে রাগ করে থাকা। কালকে থেকে সবকিছু এই বাসায় ঠিকঠাক থাকবে। কে বাসার একমাত্র বউ, সেসব আদরে ডিজার্ভ করে। আর আজকে মনোজের দাদি চাচিরাও কেয়াকে বেশ পছন্দ করেছে, অনেক প্রশংসা করেছে। মনোজের মা এগুলো ভাবতে ভাবতে সেও ঘুমিয়ে পড়লো। মনোজ অনেক রাতে বাসায় ফিরেছে, তারপর দেখলো কেয়া ঘুমিয়ে গিয়েছে। মনোজ ফ্রেশ হয়ে নিজেই নিচে বিছানা করে ঘুমিয়ে পড়লো। সে আর কেয়াকে কোনো কিছুর জন্য ডিস্টার্ব করবে না, কেয়ার যেটা ভালো লাগে সেটাই করতে থাকুক। সকাল সকাল কেয়ার ঘুম ভেঙে গেল, উঠে দেখলো মনোজ নিচে শুয়ে আছে। কে একটু অবাক হলো যে মনোজ রাতে সে কিছু বললো না, চুপচাপ ঘুমিয়ে পড়লো। এটা তো পসিবল না। কেয়ার ড্রেসিং টেবিলের উপরে দেখলো মনোজ তার জন্য আরো কিছু ওষুধ নিয়ে এসেছে। এটা কেয়ার ভীষণ ভালো লাগে। কেয়ার ফ্রেশ হয়ে নিল, সে এখন রুমের বাহিরে যাবে। কিন্তু মনোজকে এভাবে ফ্লোরে রেখে তো সে আর বের হতে পারবে না। তাই মনোজের কাছে গিয়ে মনোজকে ডাকতে শুরু করে দিল, কিন্তু মনোজ কোনো নাড়াচাড়া করছে না, একদম গভীর ঘুমে। তাই কেয়ার মেজাজ খারাপ হয়। কেয়ার মনোজের শরীরে হাত দিয়ে ডাকতে শুরু করে দিল। একটু ডাকাডাকির পর মনোজের ঘুম ভেঙে যায়। কি হয়েছে এত সকাল সকাল? আমি বাহিরে যাব। তুই যে এইভাবে ফ্লোরে শুয়ে আছিস, কেউ যদি দেখে ফেলে কি হবে? ও আচ্ছা, ঠিক আছে, আমি উপরে উঠছি, তুমি বাহিরে যাও। তুই করে কথা বলতে বলতে এমন অভ্যাস হয়ে গেছে, এখন তো আমি এটা চেঞ্জ করতে পারছি না। তাহলে আমাকে তুই করে বলো, আমার কোনো সমস্যা নেই। মনোজ এ কথা বলে সবকিছু গুছিয়ে খাটে চলে গেল ঘুমানোর জন্য। সে যেহেতু অনেক রাতে বাসায় ফিরেছে, তার আর ঘুম পূরণ হয়নি। কে একটু অবাক হয়ে গেল, হঠাৎ করে মনোজের সাথে এরকম ব্যবহার করলো কেন? কালকে থেকে মনোজ চাচ্ছিল তাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক, আর আজকেই মনোজ বলছে এরকম কিছু। আচ্ছা, কি খাবি? সকালে নাস্তা কি দিব? আমি কিছু খাবো না, তোমার খিদে পেলে তুমি খেয়ে নাও নিচে গিয়ে। রাতে বাসায় ফিরে কি খেয়েছিলে তুমি? এখন আবার তুমি করে কেন বলছো? এখন আমি চাইলেও আর তুই করে বলতে পারবো না। এই অভ্যাস আমার পরিবর্তন করতেই হবে, যেভাবেই হোক। ঠিক আছে, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই বলো। তুমি কি রাতে না খেয়ে ঘুমিয়েছিলে? আমার রাতে ক্ষুধা পাইনি, তাই আমি খাইনি। আর এখন আমার ক্ষুধা পাচ্ছে না, আমাকে ঘুমাতে দাও তো একটু। এভাবে কেউ না খেয়ে থাকে নাকি? আমি থাকি। অদ্ভুত একেবারে। হ্যাঁ, আমি একটু অদ্ভুতই। এবার ঘুমাই আমি। ঠিক আছে বাবা, মন ভরে ঘুমান। তুমি আপনি ডিসাইড করো তো কোনটা বলে ডাকবে। আমার যখন যেটার মুড হবে আমি সেটাই বলবো। জো আপকা হুকুম ম্যাডাম। ও, তুমি দেখি আবার হিন্দিও পারো। আমি আরো অনেক কিছুই পারি। না খেয়ে থাকা ছাড়া আর কোনো কচুটা পারো, সেটা ভালো করেই দেখছি। আমার না খেয়ে থাকায় কি তোমার খুব কষ্ট হচ্ছে নাকি? আজব, আমার কেন কষ্ট হবে তুমি না খেয়ে থাকলে? তাহলে এই সকাল সকাল এত ঘ্যান ঘ্যান কইরো না, ঘুমাতে দাও। কেয়ার একদম মেজাজ খারাপ হয়ে গেল। মনোজের এরকম ভাব দেখে কেয়া তো বুঝতেই পারেনি মনোজ ছোট করে তার সাথে এরকম ভাব দেখাবে। এক রাতে এমন কি হয়ে গেল যে মনোজ পুরোটাই পরিবর্তন হয়ে গেল? এগুলো ভাবতে ভাবতে কেয়া রান্নাঘরে এসে দেখে মনোজের মা রান্না বসিয়ে দিয়েছে। আমি আজকে ঘুম থেকে উঠতে দেরি করে ফেলেছি, আজকে সবকিছু আমি রান্না করি। আচ্ছা, আমার হাতে হাতে তুমি কাজগুলো এগিয়ে দাও। বাসায় তো মেহমান অনেকগুলো, রান্না করতে হবে। ঠিক আছে। মনোজের নিজেরও অনেক খারাপ লাগছে এরকম আচরণ করতে কেয়ার সাথে, কিন্তু কিছু করার নেই। তার বন্ধু থেকে ভালোভাবে শিখিয়ে দিয়েছে এরকম আচরণ করতে। মেয়েরা নাকি এরকম ইগনোর সহ্য করতে পারে না, তাই একটু ইগনোর করলেই তাদের মনে ছটফট শুরু হয়ে যায়। দুই বন্ধু মিলে এগুলো প্ল্যান করেছে। সারা রাত যাই হোক, ঘরটা ভালো করে দেখলো যে কে আছে কিনা। তারপর মনোজ রাকিবকে আবার কল দিল। রাকিব কল রিসিভ করে মনোজকে বলল, কালকে সারাটা রাত তুই আমাকে জ্বালিয়েছিস, আবার সকাল সকাল জানানোর জন্য কল দিয়েছিস। আরে বেটা, তুই যেভাবে যেটা বলেছিস আমি সেভাবেই সেটা করছি। কিয়াকে ইগনোর করেছি, ও পুরো হতভম্ব হয়ে গেছে। চেহারা দেখে আমি বুঝে গিয়েছি। ভেরি ব্যাড। এভাবে চালাতে থাক, দেখবি তুই একদিন পরেই তো ও তোর সাথে একদম মাথায় নত করে ফেলবে। যদি ওরকম কিছু না হয় আমি কিন্তু তোকে মেরেই ফেলবো, বুঝিস কিন্তু। আরে আমার কথাই ঠিক হবে, দেখে নিস। ঠিক আছে।
মনোজ রাকিবের সাথে কথা শেষ করে আবার ঘুমিয়ে গেল। এদিক দিয়ে মনোজের মায়ের কেয়ার রান্নাবান্না একদম শেষ। তুমি গিয়ে গোসল করে আসো। তুমি গিয়ে গোসল করে একদম মুনাস নিয়ে নিচে নেমে আসো। আমরা সবাই একসাথে আজকে দুপুরে খাবার খাবো, ঠিক আছে? আচ্ছা মা। আচ্ছা কেয়া, আমার আর একটা কথা ছিল, শোনো। জি মা, অবশ্যই বলেন। সবকিছু এত হঠাৎ করে হয়েছে, আমি কোনো কিছুই বুঝে উঠতে পারি নাই। হয়তো আমার কোনো ব্যবহারে তুমি কষ্ট পেয়েছো, আমাকে কিন্তু তুমি মাফ করে দিও। কে বুঝতে পারছে না মনোজের মায়ের এরকম কথাতে সে কি উত্তর দিবে। সে তো ভাবতেই পারেনি মোনাজের মা হঠাৎ করে তাকে এসব কথা বলবে। কে বুঝতে পারলো এই বাসার সবাই অনেক ভালো মন মানসিকতার। কেয়ার সাথে তো মোনাজের মা কোনো খারাপ ব্যবহারই করেনি। তারপরে মাপ চেয়ে নিচ্ছে আর কেয়া খুব ভালো লেগেছিল কালকে। এই বাসার সবাই ব্যবহার দিয়ে মোনাজের বাবা কেয়াকে আগে থেকে অনেক আদর করে। মোনাজের দাদি চাচি সবাই কালকে খুব আদর করেছে। তাকে সবকিছু মিলে কেয়ার মন একদম জয় হয়ে গিয়েছে এই বাসায়। আপনি আমার মা, আপনি আমার কাছে ক্ষমা চাইলে হবে নাকি বলেন তো? মা কখনো সন্তানের কাছে ক্ষমা চাইতে পারে না। আর আপনি কোনো ভুল কিছু করেন নাই, বিশ্বাস করেন। আপনার কোনো ব্যবহারেই আমি কষ্ট পাইনি। খারাপ ব্যবহার করলে তো আমি কষ্ট পাবো, তাই না? তুমি এটা মন থেকে বলছো তো? আপনি আর এসব একদম ভাববেন না, ঠিক আছে? ঠিক আছে। কেয়া রুমে গিয়ে দেখলো মোনাজ এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। মোনাজকে ঘুমাতে দেখে কেয়ার একদম মেজাজ খারাপ হয়ে যায়। আবার ডাকাডাকি করতে শুরু করে দেয়। মোনাজকে না পেরে উঠে বসালো ঘুম থেকে। তারপর বলতে লাগলো, কি হয়েছে? সমস্যাটা কি? সকাল থেকে এমন করছো কেন? দুপুর হয়ে গিয়েছে, এখনো তোমার ঘুম হয় না নাকি? ঘুম হলে কি আর ঘুমিয়ে থাকে নাকি? এইভাবে কিন্তু আর চলবে না। তুমি রাতে দেরি করে ফিরবে, আবার দিনের বেলা দেরি করে ঘুমাবে, ঘুম থেকে উঠবে, এসব চলবে না। তুমি কি কোনো কথা শোনো আমার, যে আমি তোমার কথা শুনবো? তুমি বিয়ের প্রথম রাতেই বলেছিলে তোমাকে তোমার মতো থাকতে দিতে, তাহলে আমাকেও আমার মতো থাকতে দাও, বুঝলা? মোনাজ কেয়ার আর কোনো কথা না শুনে উঠে ওয়াশরুমে চলে গেল। কেয়ার এবারে একটু বেশি খারাপ লাগছে মোনাজের এরকম ব্যবহারে। কেয়ার বুঝতে পারলো হয়তো তার কারণেই মনে চেঞ্জ হয়ে গিয়েছে। কেয়ার একদম উচিত হয়নি বিয়ের প্রথম রাতে তার সাথে এরকম আচরণ করা। ঠিক আছে, কেয়া অনেক ডিপ্রেসড ছিল, সে তো পারতো মোনাজকে সবকিছু বুঝিয়ে বলতে, কিন্তু না, কেয়া মোনাজের সাথে শুধু শুধু খারাপ আচরণ করেছে। এখন তো বিয়ে হয়ে গিয়েছে তাদের, সারা জীবন একসাথে থাকতে হবে, সংসার করতে হবে। অযথাই বিয়ের প্রথম রাতেই দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি করে ফেলেছে কেয়া। একটু পরে তারা দুজন খেতে চলে গেল। আর কেয়া তেমন কোনো কথা বলছে না খাবারের টেবিলে। কি ব্যাপার, সবাই আজকে এত চুপচাপ কেন? খাবারের টেবিলে কথা নাই বলা উত্তম। আজকে তো মাংসটা অনেক মজা হয়েছে মা। আমার তো মনে চাচ্ছে আমি শুধু মাংস দিয়েই ভাত খাই। তুমি সব সময় এভাবে রান্না করতে পারো না। আজকে গরুর মাংসটা আর রোস্ট কিন্তু কেয়া রান্না করেছে। মাশাআল্লাহ, বউ দেখে অনেক ভালো রান্না পারে। সবকিছু অনেক মজা হয়েছে আজকে। বউ দেখতেও যেমন সুন্দর, হাতের রান্নাও তেমন মজা, মাশাল্লাহ। কেয়ার খুব ভালো লাগলো যে সবার খাবার অনেক ভালো লেগেছে। বিশেষ করে যখন মোনাজের গরুর মাংসটা খুব পছন্দ হয়েছে তখন কে আরো খুশি হয়ে যায়। কিন্তু মোনাজের মনে পড়ে যায় তার বন্ধুর কথা, তাই আর কোনো প্রশংসা করে না, চুপচাপ খেতে থাকে। সে যদি জানতো আজকে কে রান্না করেছে তাহলে হয়তো প্রশংসাই করতো না। মোনাজ খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেল, গিয়ে ফোন চালাতে শুরু করে দিল। কেয়া তার পিছু পিছু রুমে গেল। তারপর মোনাজকে বলল, তুমি যদি সবার সামনে আমার সাথে এত চুপচাপ থাকো, আমার দিকে না তাকাও, তাহলে তো সবাই অন্যভাবে নিবে বিষয়গুলো। এখন কি আমি সবার সামনে তোমাকে কোলে নিয়ে বসে থাকবো নাকি, এটা দেখানোর জন্য যে আমাদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে? আমি এমনটা বলি নাই। তোমার ব্যবহার এত খারাপ হচ্ছে কেন আমার সাথে? তুমি আমাকে বলেছিলে এরকম হতে, তাহলে এখন কেন কষ্ট লাগছে তোমার? আজব। মনোজের এরকম ব্যবহার দেখে কেয়ার কথা বাড়ালো না। রাতের বেলা মনোজ ফ্লোরে বিছানা করছে, তখন কেয়া মনোজকে বলল, আজকে থেকে তুমি আমার সাথে খাটে ঘুমাবে। প্রতিদিন এরকম সকালে ঝামেলা করতে আমার একদম ভালো লাগে না। কোনোভাবে যদি কেউ টের পেয়ে যায় তাহলে এই ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। কিসের সমস্যা? আমি তো প্রতিদিন তুমি রুম থেকে বের হওয়ার আগেই খাটে উঠে যাই ভালো মতো। ছোট মানুষ এত বেশি বোঝো কেন? যেটা বলছিস সেটা করো। মনোজ মনে মনে মিটি মিটি হাসে। তারপর গিয়ে কেয়ার পাশে শুয়ে পড়ে। এই অনুভূতিটা বলে বোঝানোর মতো না তার জন্য। মোনাজ তার ভালোবাসা মানুষটার পাশে শুয়েছে, এর থেকে শান্তি রাত তার জন্য কি হতে পারে? এতটুকুতেই সে তার শান্তি, এটা ভেবেই সে শান্তি পায়। অন্তত পক্ষে নিজের ভালোবাসার মানুষটাকে তো পেয়েছে, পুরোপুরি ভাবে না পাক, কিন্তু মানুষটা এখন একান্তই তার।
সকালে কেয়া নাস্তা বানিয়ে মোনাজকে ডাকতে শুরু করে দেয়। কেউ কম ফাজিল না, সে ভেবে নিয়েছে এখন থেকে সেও মোনাজকে প্রচুর জ্বালাবে। কেয়া চুপচাপ থাকার মানুষ না একদমই। তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমি সকালে নাস্তা করি না? আমাকে নাস্তার জন্য এইভাবে ডাকাডাকি করছো কেন? আগে করতে নাকি করতে না সেটা আমার দেখার বিষয় না, এখন তোমাকে নাস্তা করতেই হবে প্রতিদিন। তুমি এইভাবে যদি থাকো তাহলে তো অসুস্থ হয়ে যাবে। এত বছর যে আমি কোনো নাস্তা করি নাই, তখন কি আমি অসুস্থ হয়েছিলাম? আমি এত কথা শুনতে চাইনি। আমি নাস্তা বানিয়ে এনেছি, মানে এক্ষুনি তোমার খেতে হবে। মোনাজ আর কোনো উপায় না দেখে জোর করে সকাল সকাল এই নাস্তাটা খেয়ে নিল। তার একেবারে অভ্যাস নেই সকাল সকাল খাবার খাওয়ার, কিন্তু কি আর করার। কে এমন ভাবে জোর করেছে যে না খেয়ে উপায় নেই। দুজনের খুঁটিনাটি ঘাট তেরামো এভাবে চলতে থাকলো। দু একদিন মোনাজের দাদি এবং চাচি এ বাসাতেই থাকলেও তারপর তারাও চলে গেল। মোনাজ এখনো কেয়ার সাথে আগের মতোই তেরামি করে। কেউ কম জিদ্দি না। মোনাজ যেহেতু তার সাথে এরকম এখনো করছে, সেও মোনাজের সাথে আর কোনো কথা বলবে না প্রয়োজন ছাড়া। দেখতে দেখতে বেশ কয়েকদিন চলে গেল। মোনাজ তো ভেবেছিল দু একদিন পরে কে মাথা নত করে ফেলবে তার কাছে, কিন্তু এরকম কিছু হলো না। কিন্তু তার বন্ধু রাকিব বারবার তাকে বলেছে আগে নিজে মাথা নত করতে না। এরকম করতে করতে বিয়ের বেশ কয়েকদিন হয়ে গিয়েছে। এর মধ্যে কেউ বাসায় গিয়ে থেকেও এসেছে কয়েকদিন, কিন্তু মোনাজ এর ব্যবহারে সে কোনো পরিবর্তনই পাচ্ছে না। এই কয়েকদিনে এগুলো তাকে ভেতরে ভেতরে খুব কষ্ট দিচ্ছে। বিয়ের পরে মানুষ কত সুখে থাকে, কিন্তু বিয়ের এতদিন হয়ে যাওয়াতেও তাদের মধ্যে এখনো পর্যন্ত কোনো কিছু ঠিক হচ্ছে না। যদিও কেউ নিজেকেই দোষারোপ করে এসবের জন্য, মোনাজও ভিতরে ভেতরে খুব কষ্ট পাচ্ছে। আমার আর ভালো লাগে না রে, আমার ভালোবাসার মানুষটার সাথে এরকম করতে। তাহলে আমাদের মনে হয় নতুন কোনো প্ল্যান করা উচিত, তাই না? আমি চাই দ্রুত আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক। আমার ওর সাথে আর দূরত্ব ভালো লাগে না। একই রুমে থাকি, অথচ দুইজন অপরিচিত জনের মতো। তাহলে এক কাজ কর, ওকে ইমপ্রেস কর, ট্রাই কর, দেখ ওর মন কোনোভাবে জায়গা করে তুলতে পারিস কিনা। তোর উল্টাপাল্টা কথা শুনে এমনিতেই ওর মনে আমি অনেক কষ্ট দিয়ে ফেলেছি। কিভাবে করি বলতো? ওকে নিয়ে ঘুরতে বের হ, ওর সাথে বেশি বেশি সময় কাটার আগে বন্ধুত্ব কর, তারপর দেখ। এই আইডিয়াটা যদি আগে দিতি তাহলে এমন ক্ষতি হতো বলতো? নিজের বেস্ট ফ্রেন্ডের ক্ষতি করে ফেললি তুই। আরে আমাদের ভাবি এত ঘাড় তেরা, আমি কি আর জানতাম নাকি? মোনাজের মা খেয়াল করেছে মোনাজ আর কিরকম কথা বলে প্রয়োজন ছাড়া, একদম তেমন একটা কথা বলে না, কোথাও ঘুরতে বের হয় না। নতুন নতুন বিয়ের পর কি এরকম হয় নাকি? মোনাজের মা এগুলো নিয়ে গভীর চিন্তায় মগ্ন থাকে। এভাবে দেখে মোনাজের বাবা বলল, কি ব্যাপার, সেই কখন থেকে দেখছি তুমি কিছু নিয়ে চিন্তা করছো। আমি জানি না তুমি খেয়াল করেছো কিনা, তবে আমার কাছে মনে হয় কেয়া আর মোনাজ এখনো সবকিছু মানিয়ে নিতে পারে নাই। তোমার কাছে এমন কেন মনে হলো হঠাৎ করে? হঠাৎ করে না, আমি প্রথম দিন থেকেই তো খেয়াল করছি ওদের মধ্যে কোনো রকম কোনো মিল আমি দেখি না। আরে তুমি চিন্তা করবে না ওদের বিয়েটা যে অবস্থাটা হয়েছে, একটু তো সময় লাগবে সবকিছু কাটিয়ে তুলতে নাকি। যাই হোক, তারপরও তো মোনাজের উচিত ওর বউ নিয়ে ঘুরতে বের হওয়া, কোথাও যাওয়া, বাসা থেকে বউয়ের সাথে কথা বলা, এগুলো কোনোটাই মোনাজ করে না। সকালে ঘুমিয়ে থাকে, দেরি করে ঘুম থেকে উঠে, আর রাতে দেরি করে বাসায় আসে। তোমার ছেলেটার কথা আমি আর কি বলবো, ও যে কোনো রাতে এত দেরি করে বাসায় আসে সেটাই আমি বুঝি না। তুমি এক কাজ করো না, তোমার ব্যবসার কাজে ওকে নিয়ে যাও, তাহলে তো আর এত রাত করে ও বাসার বাইরে থাকবে না। আমি ভেবেছিলাম ছেলেটা মাত্র ছোট, এখনই ওকে ব্যবসার কাজে না জড়ায়, তার উপরে এখনই বিয়ে করেছে, বউকে সময় দেবে, ঘুরবে ফিরবে। এখন কি ওর বয়স নাকি ব্যবসা সামলানো? এখন ওর বিয়ে হয়েছে, ও আর ছোট না যে ব্যবসা সামলাতে পারবে না। তুমি ওকে তোমার সাথে কাজে সাহায্য করতে বলো, তাহলে হয়তো তোমার ছেলেটা ঠিক হবে। সেটা পরে দেখা যাবে। তুমি এক কাজ করো না, মোনাজকে বলো ওর বউ নিয়ে ঘুরে আসতে, বা ঢাকার বাইরে কোথাও গিয়ে থেকে আসলো, কয়েকটা দিন ঘুরে আসলো, দুজনেরই ভালো লাগবে। ঠিক আছে, আমি তাহলে মোনাজের সাথে আজকেই কথা বলে দেখি কি বলে ও। কে রুমে আছে, বাসায় তেমন একটা কোনো কাজই নাই, কাজের মহিলা কাজ করে, শুধু কে আর রান্নাটাই করে। তারপর রান্নার কাজে মোনাজের মা হেল্প করে, আর সারাদিন বেকারই থাকে। কে বসে বসে মোবাইল টিপছে, আর মোনাজের মা ড্রয়িং রুমে বসে আছে। মোনাজ কখন আসবে এই আশায়। একটু পরে মোনাজ আসলো, তাকে দেখে তার মা এগিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, বাহ, আজকে কোন দিকে দিয়ে চাঁদ উঠেছে, বাসায় এত তাড়াতাড়ি এলি?
তাড়াতাড়ি আসলেও দোষ, দেরি করে আসলেও দোষ। তাহলে আমি করবোটা কি সেটাই বুঝে পাই না। আমি বুঝি না ঘরে বউ রেখে কোন ছেলে এত দেরি পর্যন্ত বাইরে থাকে। আচ্ছা যাই হোক, তোকে আর কথা বলার ছিল। আমার অনেক ক্লান্ত লাগছে। আমি এখন তোমার কোনো জ্ঞান জ্ঞানই শুনতে পারবো না। পরে বইলো যা বলার। আমি রুমে গেলাম। এমন কোন মাটি তুই কেটে এনেছিস, এমন কোন মাটি তুই কেটে এসেছিস যে তোর ক্লান্ত লাগছে? চুপচাপ আমার পাশে বস, আমি তোর সাথে এখনই কথা আছে। মোনাজের মা একটু জোরে এই কথাগুলো বলল। মোনাজও একটু ভয় পেয়ে গেল। হঠাৎ করে তার মা আবার কি হলো, তাই মোনাজ আর কোনো কথা না বলে তার মায়ের পাশে বসলো। তার মা আবার তাকে বলতে শুরু করে দিল। তোদের বিয়ে হয়েছে মাসখানেকও হয় নাই, তোদের মধ্যে তো আমি কোনো কিছুই এখন পর্যন্ত ঠিক দেখছি না। কই না তো, সবকিছু তো ঠিকই আছে। কোনো কিছুই ঠিক নেই। একটা দিন নিজের বউ নিয়ে কোথাও ঘুরতে গেছিস? যাস না, বের হোস না, দুজন ভালো করে কথা বলিস না। আমি বুঝলাম কেয়া না হয় তোকে পছন্দ করে বিয়ে করে নাই, পরিস্থিতির শিকার ছিল। কিন্তু তুই তো কেয়াকে আগে থেকেই পছন্দ করতি, তাই না? তাহলে নিজের পছন্দের মানুষের সাথে এরকম আচরণ কেন? আচ্ছা ঠিক আছে মা, আমি ওকে নিয়ে বের হব। আমাদের দেখানোর জন্য ঘুরতে বের হবি না। তোদের মধ্যে সম্পর্ক ঠিক রাখবি ওরকম কিছু না। এখন বিয়েটা হয়ে গিয়েছে, তোদের এখন থেকে সারা জীবন একসাথে থাকতে হবে। তাহলে এরকম করে কেন থাকবি? ভালোভাবে থাকবি দুজন দুজনের সাথে। সবকিছু মানিয়ে নে, বসে কথা বল সবকিছু নিয়ে। ঠিক আছে। তুই তো কেয়ার অবস্থাটা বুঝতেই পারছিস কোন পরিস্থিতিতে পড়েছিল মেয়েটা। ওর একটু কষ্টই হবে সবকিছু মানিয়ে নিতে, কিন্তু তুই তো পারিস ওর মন একেবারে জয় করে নিতে। মেয়ে মানুষের মন মোমবাতির মতন নরম, একটুতে গলে যায়। এটা কি তুই জানিস না? মনোযোগ মায়ের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনে বুঝতে পারে ওরা ঠিক কি বলেছে, কেয়ার পরিস্থিতি। তার আগে ওরা বোঝা উচিত ছিল হঠাৎ করে কোন পরিস্থিতিতে বিয়ে হয়েছে। কেয়া তো একটু ওই রকম করবেই, এটা একদমই স্বাভাবিক ছিল। কিন্তু মোনাজের উচিত হয়নি তার সাথে এরকম করা। যাই হোক, মোনাজ এখন নিজের ভুল বুঝতে পারছে, কিন্তু কিভাবে কেয়াকে আগে সরি বলবে বা কোথা থেকে কথা শুরু করবে এটা বুঝতে পারছে না। এগুলো ভাবতে ভাবতে মোনাজ নিজের রুমে চলে গেল। গিয়ে দেখলো কেয়া শুয়ে আছে রুমে। কেয়া কারো ডাকার শব্দ পেয়ে কেয়া দরজার দিকে তাকিয়ে দেখলো মোনাজ। সে একটু অবাকই হলো, কারণ মোনাজ এত তাড়াতাড়ি কখনোই বাসে ফিরে না। আজকে সন্ধ্যাবেলাতেই মোনাজ বাসে ফিরেছে। সবকিছু ঠিক আছে? হঠাৎ এই কথা? না, আজকে তুমি অনেক তাড়াতাড়ি এলে, এর জন্য একটু অবাক হলাম যে আবার কিছু হলো কিনা, এত তাড়াতাড়ি চলে এলে যে। একদিন বাসায় তাড়াতাড়ি এসে যে কৈফিয়ত আমার সবার কাছে দিতে হচ্ছে, আর কি বলবো আমি। মোনাজের খুব অপরাধ বোধ হচ্ছে। সে কোনোভাবে কেয়ার সাথে আর কথা বলতে পারলো না, চুপচাপ ওয়াশরুমে চলে গেল। কেয়ার জন্য আজকে নতুন না। মোনাজ এখন একদমই এরকমই করে, কোনো কথা বলার ভালো মতো কোনো উত্তর দেয় না। কেয়া নিজেকে এভাবে মানিয়ে নিয়েছে, কেয়া নিজের ভাগ্য এভাবেই মেনে নিয়েছে। কি বা করার, হয়তো তার ভাগ্যে এগুলোই ছিল। মোনাজ ওয়াশরুম থেকে ভাবছে কিভাবে কেয়ার সাথে কথা শুরু করা যায়, কিভাবে তাদের সম্পর্ক ভালো করা যায়। হুট করেই তোর সম্পর্ক ভালো করা সম্ভব না, তাহলে কি আগে তাদের ফ্রেন্ডশিপ করা উচিত? হ্যাঁ, সেটাই ভালো হবে। এগুলো ভাবতে ভাবতেই মোনাজ ওয়াশরুম থেকে বের হলো। একদম কেয়ার পাশে গিয়ে বসে পড়লো সে। কেয়া একটু অবাকই হলো, তারপর মোনাজ তাকে বলতে শুরু করে দিল। আচ্ছা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বলো। আসলে আমার মায়ের সাথে কথা হয়েছে। মা বুঝে ফেলেছে তোমার আর আমার সম্পর্ক বেশি একটা ভালো না। কিভাবে বুঝতে পারলো উনি? সেটা তো আর আমি জানি না, তবে আমার মনে হয় আমাদের মধ্যে সবকিছু এবার ঠিক করা উচিত। যেহেতু আমাদের ভবিষ্যতে একসাথে থাকতে হবে, তাহলে এখন দূরত্ব বাড়িয়ে তো কোনো লাভ নেই। কে এই কথাটা শুনে ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু আবার কষ্ট পায়। মোনাজ তার সাথে সবকিছু ঠিক করতে চাচ্ছে, কারণ তার মা বুঝে গিয়েছে তার জন্য। মানে কেয়া বুঝতে পারছে না এখন তার বেশি খুশি হওয়া উচিত নাকি কষ্ট পাওয়া উচিত। তারপরে মোনাজ আবার বলে, আর কতদিন এভাবেই চলতো? আমি আজকে বাহির থেকে সিদ্ধান্ত নিয়ে এসেছিলাম যে আমাদের মধ্যে সবকিছু আমি ঠিক করব, কিন্তু মা ও যে এত তাড়াতাড়ি বুঝে ফেলবে সেটা আমি বুঝতে পারিনি। কে এবার ভালোভাবে বুঝতে পারে আসলে মোনাজ নিজে থেকে সবকিছু ঠিক করতে চায়, কারোর জন্য না। কে ভীষণ খুশি হয়ে যায়, মোনাজ একটু নার্ভাস হয়ে যায়। কে আর কোনো কিছুই বলছে না। তাই তুমি কি এভাবে চুপ হয়ে থাকবে? আমিও চাই আমাদের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাক। সত্যি তুমি সবকিছু ঠিক করতে চাও, নাকি তোমার উপর কোনো জোর দিচ্ছি আমি? আমি মন থেকে সবকিছু ঠিক করতে চাই। আচ্ছা।
মোনাজ আর কেয়ার মধ্যে বন্ধুত্ব হয়ে গিয়েছে। দুজন এখন দুজনের সাথে খুব ভালোভাবে মানিয়ে নিতে শিখে গিয়েছে। মোনাজ এখন অনেক কেয়ারি। মোনাজ এখন থেকে এত বেশি যত্ন নেই যে কেয়া আস্তে আস্তে তার প্রেমে পড়তে বাধ্য হয়েছে। কিন্তু কেয়া মুখ ফুটে ভালোবাসার কথা বলতে পারছে না, যেহেতু মোনাজ এখন তাকে আর ভালোবাসার কোনো কথাই বলে না। বন্ধুত্বের মধ্যেই চলছে তাদের সম্পর্ক। কেয়ার বেস্ট ফ্রেন্ড শান্তা কেয়ার বিয়েতে ছিল না। ওর একটা ইমার্জেন্সিতে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল। এত কিছু শান্তা জানেই না কেয়াকে। শান্তা কেয়াদের বাসায় যাওয়ার পর সবকিছু জেনে অবাক হয়ে যায়। তাই সে তাড়াহুড়ো করে কেয়ার সাথে দেখা করতে চলে আসে। কেয়ার ছোট বোন বাসা চিনিয়ে দেয় শান্তাকে। শান্তা এই বাসায় আসার পথে মোনাজের মা তাকে দেখে তারপরে শান্তা বলে, আসসালামু আলাইকুম আন্টি, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তবে তুমি কে মা? আমি তো তোমাকে চিনতে পারলাম না। আমি কেয়ার ফ্রেন্ড, একটু দেখা করতে এসেছিলাম। ও, তুমি কেয়ার ফ্রেন্ড? আসো, আমি কেয়ার রুমে নিয়ে যাই তোমাকে। তোমরা দুজন মিলে সেখানে আড্ডা দিতে পারবে ভালো মতো। ঠিক আছে। মোনাজের মা শান্তাকে কেয়ার রুমে নিয়ে গেল। অনেকদিন পরে নিজের বেস্ট ফ্রেন্ডকে দেখে কে এত আবেগী হয়ে যায়, সাথে সাথে গিয়ে তাকে জড়িয়ে ধরে। তারপর মোনাজের মা বলে, তোমরা কথা বলো, আমি নাস্তা পাঠাচ্ছি। মোনাজের মা এখান থেকে চলে গেল। তারপর শান্তা আবার বলল, তোর শাশুড়িটা অনেক ভালো। আমি আসার পর থেকে আমার সাথে অনেক ভালো ব্যবহার করেছে উনি। আমার ভাগ্যটা অনেক ভালো, হয়তো না হলে যে সিচুয়েশনে বিয়ে হয়েছে এই অবস্থায় এরকম শ্বশুরবাড়ি পাওয়া আমার ভাগ্যের ব্যাপার। আচ্ছা, কিভাবে কি হয়েছে আমাকে সবকিছু খুলে বলতো। কেউ সবকিছুই শান্তাকে একটা একটা খুলে বলল। বিয়ে কিভাবে ভেঙেছে, কি হয়েছিল, তারপর কোন সিচুয়েশনে গিয়ে মোনাজের সাথে তার বিয়ে হয়েছে। এত কিছু হয়ে গিয়েছে আর তুই একটাবারও আমাকে কল দিয়ে কিছু জানাস নাই? এই তোর বন্ধুত্ব আমার সাথে, তাই না? সবকিছু মিলিয়ে আমি ডিপ্রেশনে ছিলাম, এর জন্য কোনো কিছু বলা হয়নি তোকে। ঠিক আছে, বুঝলাম। আমি বুঝতে পারছি তোর সিচুয়েশনটা। তুই যার সাথে নিজের পুরো জীবন কল্পনা করেছিলি, ওই মানুষটার সাথে হুট করে বিয়ে ভেঙে আরেকজনের সাথে বিয়ে হয়ে গেল। সবকিছু মানিয়ে নিতে একটু কষ্ট হয়েছে তোর। ভালোই হয়েছে আমার ওই বিয়ে ভেঙেছে, না হলে আমি কিভাবে বুঝতাম মুনাজ আমাকে অনেক ভালোবাসে, আগলে রাখে। কি, মুনাজ ভাই তোকে আগে থেকেই ভালোবাসে? ও আমাকে ভীষণ রকমের ভালোবাসে, কিন্তু কিন্তু কি? আমিও মুনাজকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এটা বলার সাহস আমার হচ্ছে না। মুনাজ চাচ্ছে আমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে থাকুক। এই অবস্থায় তাহলে কিভাবে আমার নিজের ভালোবাসার কথাটা আমি তাকে বলি? আরে বাবা, হয়তো তুই বুঝতে পারিস নাই উনি কেন চেয়েছে বন্ধুত্বের কথা। তোর মানিয়ে নিতে যাতে সুবিধা হয়, এর জন্য বন্ধু হয়ে থাকার কথা বলেছে। একটা মানুষ তোকে এত বেশি ভালোবাসে, সে কি চাইবে সবসময় বন্ধুর মতো থাকতে? হয়তো এটাই হবে এখন। আমি কি করব? আমি আমার মনের কথাটা মুনাজকে বলতে চাই। সবসময় ছেলেরাই কেন নিজের মনের কথাটা আগে বলবে বলতো? এটা কি কোনো রুলস? তুই যেহেতু ওনাকে ভালোবেসে ফেলেছিস, তাহলে তোর উচিত ওনাকে সরাসরি বলে দেওয়া। আমার কি সত্যি বলে দেওয়া উচিত সাহস করে? অবশ্যই বলে দেওয়া উচিত। মনের মধ্যে এগুলো রাখবি? আমি ওকে নর্মালি বলতে চাই না, সুন্দর করে প্রপোজ করতে চাই, সুন্দর করে নিজের মনের কথাগুলো ওকে জানাতে চাই। ঠিক আছে, তুই দেখবি তোর মনের কথাটা বলে দেওয়ার পরে তোরা কতটা সুখী হোস। মোনাজ ভাইয়া অনেক খুশি হবে তুই দেখে নিস এটা জানার পরে যে তুইও ওনাকে ভালোবাসিস। কেয়ার শান্তা অনেকক্ষণ আড্ডা দিল। শান্তা চলে যাবে তাই মোনাজের মা অনেকবার বলেছিল দুপুরে খাওয়া দাওয়া করে যেতে। আজকে বাসায় এসে কেয়াকে দেখলাম না, ও কি কোথাও গিয়েছে নাকি? ও জানি মোনাজের জন্য কি করছে রুমের ভিতরে, দেখতে দেয় না তো। আরে এগুলো আবার তুমি কি দেখতে চাও কেন? এখন আমার মনের শান্তি, ওদের এভাবে সুখে দেখে ওদের মধ্যে সবকিছুই ঠিক হয়ে গিয়েছে, এটা দেখে আমার ভীষণ ভালো লাগছে। কিভাবে কি হয়ে গেল তাই না কয়েকদিনের মধ্যে ব্যবধানে? আমার ছেলেটা বিয়ে করে সংসারও গুছিয়ে ফেলল, আর ওই ছেলেকেই আমরা ছোট মনে করতাম সব সময়। যেগুলো হয়েছে ভালোর জন্যই হয়েছে, ওরা সব সময় সুখে থাকুক এইভাবেই, এটাই চাই আমি। সেটাই। মোনাজের ইতিমধ্যে খুব বিরক্ত লাগছে রাকিবের কাণ্ড কারখানা দেখে। রাকিব তাকে নিয়ে শপিং এ গিয়েছে, কিছুই কিনছে না, শুধু শুধু ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদিক দিয়ে কেয়ার পুরোটা রুম সুন্দর করে ডেকোরেশন করে ক্যান্ডেল লাগিয়ে দিয়েছে। তারপরে নিজেকে সুন্দর করে কালো কালারের একটা শাড়ি পরে নিল। তারপর রাকিবকে টেক্সট দিয়ে বলল মোনাজকে এবার বাসায় আসতে দিতে। রাকিব হঠাৎ করে মোনাজকে বলল তার কাজ শেষ। মোনাজের তো সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। কেমন ব্যবহার করলো রাকিব আজকে।
যাই হোক, মনোজ অনেক ক্লান্ত হয়ে বাসায় ফিরেছে। বাসায় এসে ড্রয়িং রুমে সোফার উপর এসে বসে পড়ল। মনোজকে এভাবে ক্লান্ত দেখে তার মা এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি হয়েছে? আরে মা আর বইলো না, রাকিব শুধু আজকে আমাকে যে ঘুরানটা ঘুরাইলো কি আর বলবো। আরে তোরা বন্ধুরা দুজন দুজনের সাথে যা করিস সেটা তো না বললেই নয়। যাই হোক, কেয়াকে দেখছি না যে, ও কোথায়? রুমে গিয়ে দেখ, ও রুমেই। আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আসি, খিদা পেয়েছে, খাবো। আচ্ছা ঠিক আছে। মোনাজের মা মিটমিটিয়ে হাসে। কেয়া আগেই বলে দিয়েছে তারা আজকে রাতে রুমে দুজনেই খাবে। মোনাজ অনেক ক্লান্ত নিয়ে বাসার রুমে প্রবেশ করে। রুমে ঢুকেই দেখে রুমটা পুরো সুন্দর করে সাজানো। এরকম সাজানো দেখে একটু অবাক হয়, কারণ আজকে তার জন্মদিন না। তাহলে এভাবে সাজানোর কারণটা কি? তারপরে কেয়ার সামনে এগিয়ে আসে একটা ফুল হাতে নিয়ে। কেয়াকে প্রথমবার এরকম কালো শাড়িতে দেখে মোনাজ তো পাগলের মতন হয়ে যায়। কেয়াকে এত সুন্দর লাগছে কালো কালার শাড়িতে যে বলার বাহিরে। কেয়া মোনাজের সামনে এসে মোনাজের হাত দুটি ধরলো, তারপর বলল, সরি, আমি বলেছিলাম রাকিব ভাইয়াকে তোমাকে একটু ব্যস্ত রাখার জন্য। কি? কিন্তু কেন? আরে আমি যদি তোমাকে ব্যস্ত না রাখতে বলতাম তাহলে আমি এসব করার সময় পেতাম কোথায়? আজকে হঠাৎ এইসব বুঝতে পারছি না আমি কিছু। আজকে কি কিছু যেটা আমি ভুলে গিয়েছি? না, আজকে তেমন কিছুই হয়নি, তবে আমি তোমাকে আমার মনের কিছু কথা বলতে চাই আজকে। মনোজ কেয়ার মুখ থেকে এই কথাটা শোনার সাথে সাথে মনোজের শরীর একদম বরফের মতো ঠান্ডা হয়ে যায়। ওই পরিস্থিতি দেখে মনোজ বুঝে যায় কেয়া কি বলতে চাচ্ছে। মনোজ আর কোনো কথার উত্তর দিল না। তারপরে কেয়া তার একটু কাছে গিয়ে বলল, কতদিন এভাবে তুমি কি বুঝতে পারো না? মনোজ একটু ভাব নিয়ে বলল, আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা কি তুমি একটুও টের পাও না? মনোজ খুশিতে আত্মহারা। এই একটা বাক্যের জন্য সে কতটা দিন অপেক্ষা করেছে, সেগুলো তো কল্পনার বাহিরে। আর এক মিনিটও অপচয় না করে মনোজ সাথে সাথে কেয়াকে জড়িয়ে ধরে, শক্ত করে জড়িয়ে ধরে মনোজ বলল, সত্যি তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি সত্যিই তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে ভালো না বেশি কি আর থাকা যায় বলো? তাই নাকি? তুমি জানো কেয়া, এই দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি। তুমি যদি আমাকে এতই ভালোবেসে থাকো তাহলে আমার সাথে এতদিন এরকম ব্যবহার করেছো কেন? হ্যাঁ, আর বইলো না, আমাকে রাকিব এসব ফালতু বুদ্ধি দিয়েছিল। ওনার বুদ্ধিতে কি হয়? তোমার যদি জ্ঞান থাকতো তাহলে তুমি এসব না করে আমার মন কিভাবে জয় করতে হয় সেটা চিন্তা করতে। আমি দুঃখিত, সব জিনিসের জন্য আমি বুঝে উঠতে পারি না কিভাবে কি করব আসলে। ঠিক আছে, আগের কথা বাদ দাও। এখন যেহেতু আমরা নতুন করে সবকিছু ঠিক করেছি তাহলে আর আমরা আগের কথা নিয়ে কোনো কথাই বলবো না। ঠিক আছে। তুমি কি আমাকে এইভাবে জড়িয়ে ধরে রাখবে নাকি? সে কখন থেকে শক্ত করে ধরে আছো? আজকে তো আমি সারা রাতেও তোমাকে ছাড়বো না। পাগল একটা। এখন পর্যন্ত পাগলের কোনো কিছু তো তুমি দেখোইনি, মাত্র শুরু। তাই নাকি? হুম, এখন শুধু আমার পাগলামি দেখবে। আমি ভালোবেসে কতটা পাগল হয়েছি তোমার জন্য। আচ্ছা, দেখা যাবে। মোনাজের আর কেয়ার এভাবেই অনেকক্ষণ কেটে যায়। আজকে তাদের দুজনের অনেক ভালো একটা রাত কাটে। সারা রাতে তারা আজকে দুজন গল্প করেছে। কেয়া মোনাজের বুকের উপর ঘুমিয়েছে। আজকে এত শান্তির ঘুম সে কখনোই ঘুমায়নি। মোনাজ এরও অনেক শান্তি লেগেছে কেয়াকে বুকে টেনে নিয়ে। মোনাজ এখন নিজেকে পরিপূর্ণ মনে করে কেয়াকে একেবারে পেয়ে। কেয়া অনেকদিন হয়েছে নিজেদের বাসায় যায় না, তাই তার বাবা মা তাকে খুব মিস করছে। বিয়ের পর মেয়েরা কি এতটাই পর হয়ে যায় নাকি? কেন আবার কি হলো? হঠাৎ তোমার এসব কথা বলছো? কে আমাদের বাসায় আসার কথা ভুলেই দিয়েছে, একটা কলও দেয় না। হ্যাঁ, এটাই ঠিক বলেছে। হয়তো ওর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাই আর আগের মতো খোঁজ খবর নেয় না। ওকে কল দিয়ে বলো কয়েকটা দিন আমাদের বাসা থেকে ঘুরে যাক। ঠিক আছে, আমি আজকে বলে দেখি কি বলে। কেয়ার অনেক দেরি করে ঘুম ভেঙেছে। আজকে ঘুম ভাঙার পরে দেখলো কেয়া মোনাজের বুকের উপরে, আর মোনাজ তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। কেয়া নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে আলতো ভাবে, যাতে মোনাজের ঘুম না ভাঙে, কিন্তু মোনাজের ঘুম ভেঙে গেল। কি ব্যাপার, এত সকাল সকাল এরকম করছো কেন? এখন আর সকাল রয় নেই, ছাড়ো আমাকে। একদম চুপচাপ শুয়ে থাকো। মোনাজ কেয়াকে জোর করেই ধরে রাখলো। এর মধ্যে কেয়ার ফোন বেজে উঠলো। উফ, এত সুন্দর একটা মুহূর্তের মধ্যে আবার কে কল দিল বুঝলাম না। তুমি আমাকে না ছাড়লে আমি কিভাবে দেখবো যে কে কল দিয়েছে? আগে ছাড়ো আমাকে। মোনাজ বাধ্য ছেলের মতোই কেয়াকে ছেড়ে দিল। কেয়া দেখে তার মা কল দিয়েছে, কল রিসিভ করলো।
কিরে মা, কেমন আছিস? আমাদের তো ভুলে গিয়েছিস, একদমই খোঁজ খবর নেস না। আসলে কেয়ার মনটা বেশি এ কয়েকদিন ভালো ছিল না, এর জন্যই ও বাসায় কারোর সাথে কথা বলেনি। কথা বলেও ওর মা বাবা বুঝে যেত ওর মন খারাপ। ওর মা বাবা যদি বুঝতে পারতো কেয়ার মন খারাপ, তাহলে তারা অযথাই এগুলো নিয়ে টেনশন করতো। এর জন্য কেউ যতটা পেরেছে তাদের থেকে দূরে দূরেই থেকেছে। আমি একটু ব্যস্ত ছিলাম, সরি মা। তোমরা সবাই কেমন আছো? ভালো। তোর বাবা বলছে তোকে এই বাসায় এসে কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য। অনেক হয়েছে তোকে। ভালো। তোর বাবা বলেছে তোকে এই বাসায় এসে কয়েকটা দিন থেকে যাওয়ার জন্য। অনেকদিন হয়েছে তোকে দেখে না। তুই তো জানিস তোর বাবা কতটা দিন তোকে না দেখলে পাগল হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, আমি মুনাজকে জিজ্ঞেস করে তারপর জানাচ্ছি তোমাকে। ঠিক আছে। কে কলটা রেখে দিল, তারপরে মুনাজকে বলো। মা কল দিয়েছিল, ওই বাসায় যাওয়ার কথা বলছে। তাহলে তুমি রেডি হও, আমি তোমাকে দিয়ে আসি, আবার বিকেলে নিয়ে আসবো। আমিও চাচ্ছিলাম কয়েকটা দিন ওইখানে গিয়ে থেকে আসবো, আবার মাও বলল থেকে আসার জন্য। একদম না, কোনো থাকাথাকির নাম না, যাবা ঘুরে চলে আসবে, শেষ। এইভাবে বলছো কেন? এতদিন পর তোমাকে এত কাছে পেয়েছি, আর এখনই বলছো তুমি বাবার বাড়ি থাকতে যাবে? এটা সম্ভব না। ঠিক আছে, তাহলে কয়েকদিন পরে যাব। ঠিক আছে, পরেরটা পরে দেখা যাবে। আসো এখন আমার বুকে। এখন আর না। মুনাজ কেয়াকে টান দিয়ে নিজের কাছে নিয়ে যাবে, ঠিক তখনই কেয়া দৌড়ে ওয়াশরুমে চলে গেল। মুনাজ মনে মনে বলল, যত পালানোর পালিয়েছে এতদিন, এখন আর পালানোর কোনো সুযোগ নেই। এখন থেকে আমি তোমাকে ধরেই রাখবো। কেয়া ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে আসে। আমি বুঝি না তুমি এত সকাল সকাল কেন প্রতিদিন উঠে চলে আসো। আমি তো একাই কাজ করতে পারি। আরে সমস্যা নেই, আমি হাতে হাতে করে দিচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে। মুনাজের বাবার সকাল সকাল নাস্তা করে অফিসে যাবে, এর জন্যই নাস্তা তাড়াতাড়ি বানানো। মুনাজের মা আর কেয়া সবকিছু টেবিলে রাখতেই মুনাজের বাবা টেবিলে এসে বসলো। আর একটু পরে মুনাজও চলে আসলো নাস্তার টেবিলে। মুনাজকে দেখে তো সবাই হতভম্ব। এত সকাল সকাল মুনাজ নাস্তার টেবিলে? অসম্ভব এটা। কি রে, আমি কি চোখে ভুল দেখছি নাকি? সত্যি সত্যি তুই নাস্তা খেতে এসেছিস? না, আমি এসেছি। একটু আশ্চর্য হলাম, কখনো তোকে নাস্তা টেবিলে দেখি নাই তো, তাই। আমার একটু কাজ আছে, এর জন্য আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি। ও আচ্ছা, ঠিক আছে। কেয়া, নাস্তা করে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে আমরা ঘুরতে যাব। এই সকাল সকাল কেউ ঘুরতে যায় নাকি? বাইরে এখন অনেক রোদ। আরে বাবা, যেটা বলছি সেটা করো না। আচ্ছা। যেমন কথা ঠিক তেমন কাজ। কেয়া নাস্তা করে তাড়াতাড়ি তৈরি হয়ে নিল। মুনাজ রুমে এসে দেখলো কেয়া পুরোপুরি তৈরি। কেয়াকে অনেক সুন্দর লাগছে আজকে, অনেক সুন্দর করে সেজেছে আজ। তোমাকে দেখার পর তো এখন আর আমার ঘুরতে যেতে ইচ্ছে করছে না। কেন, আমাকে কি সুন্দর লাগছে না? এত সুন্দর লাগছে যে আমার তোমাকে দেখতেই ইচ্ছে করছে। তাই নাকি? মুনাজ কেয়াকে টান দিয়ে একদম নিজের কোলে বসিয়ে নিল, তারপর তাকে কিস করতে শুরু করে দিল। চলতে থাকলো তাদের এভাবেই প্রেম সমাপ্ত।